দর্শক সাপ্তাহিক বিশেষ অনুষ্ঠান টপ ভিউজ অফ দিস উইকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সঙ্গে আছি ইউকে আশা। এই সপ্তাহ জুড়ে চ্যানেলের কোন কন্টেন্টগুলো ছিল জনপ্রিয়তার শীর্ষে, আর দেশ বিদেশের কোথায় কোথায় ঘটেছে আলোচনার ঝড়, সব কিছুই থাকছে আজকের পর্বে। শুরুতেই থাকছে শিরোনাম। শাড়ি পাঞ্জাবি উৎসবে মাতলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাখি ডিম পাড়ায় 1 মাসের জন্য স্টেডিয়াম বন্ধ হলো অস্ট্রেলিয়ায়। কতবার মার খেলেন ভিপি নূর। তারকা নকশার পোশাক স্টার প্যাটার্ন ড্রেসের ট্রেন্ডে ভাসছে তরুণরা। কোরআন হাতে শপথ নিয়ে নিজেকে কুমারী দাবি করলেন আলোচিত মডেল মেঘনা আলম। বিজেপি সরকার ফ্যাসিবাদী সরকার বললেন বিজয় থালাপাতি। 20 বছর পর আজও অমলিন বিদ্যা বালানের পরিণীতা। এবার বিস্তারিত। ক্যাম্পাস মানেই পড়াশোনা, অ্যাসাইনমেন্ট আর ক্লাস? না, আজ যেন ক্লাসরুমটা রং মেখেছে উৎসবের। কারো শরীরে ঝলমলে শাড়ি, কারো গায়ে রাজকীয় পাঞ্জাবি। দেখলেই মনে হয় এ যেন ছোট এক মিনি বাংলাদেশ, যেখানে সংস্কৃতি আর তরুণদের হাসি মিলে মিশে একাকার। দর্শক, বিস্তারিত দেখবেন ইবনে সাইদ অঙ্কুরের রিপোর্টে। ওয়েস্টার্ন পোশাকের ভিড়ে নিজেদের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে ভিন্নধর্মী অনুষ্ঠান শাড়ি ও পাঞ্জাবি উৎসব। শিক্ষার্থীরা সবাই এসেছেন রঙিন শাড়ি আর নান্দনিক পাঞ্জাবি পরে, যেন পুরো ক্যাম্পাসই পরিণত হয়েছে রঙের উৎসবে। ছাত্রীদের শাড়ির রঙিন আভা আর শিক্ষার্থীদের পাঞ্জাবির বাহার মিলে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। নাচ, গান আর আড্ডায় মেতে উঠেছে বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা। শুধু সাজসজ্জা নয়, এই আয়োজনের ভেতর দিয়েই তারা জানিয়ে দিচ্ছেন শাড়ি ও পাঞ্জাবি কেবল পোশাক নয়, এটি আমাদের ঐতিহ্যের বাহক, আমাদের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। অনুষ্ঠানে আসা শিক্ষার্থীরা বলছেন, আমার খুবই ভালো লাগতেছে এখানে এসে, কারণ ভার্সিটিতে এরকম প্রথমবার হয়েছে, মানে ওই মুক্ত মঞ্চটা আমাদের নতুনই একদম, মানে কি জানি বলে উদ্ভাবন হয়েছে। আপুদের শাড়ি পরতে ভালো লাগছে দেখতে, অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি এক্সাইটিং লাগছে। আয়োজকদের মতে তরুণ প্রজন্মকে দেশীয় পোশাকের সঙ্গে পরিচয় করানো এবং সংস্কৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তুলতেই এই উদ্যোগ। তারা আশা করছেন এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের আরও বেশি দেশীয় ঐতিহ্যের সঙ্গে যুক্ত করবে। আমাদের এই প্রোগ্রামটা আসলে আয়োজিত হয়েছে শাড়ি পাঞ্জাবি উৎসবকে কেন্দ্র করে। আমরা প্রত্যেক বছরই দেখা যায় যে বাঙালি কোনো না কোনো অনুষ্ঠান থাকে, কিন্তু আমরা ওরকম করে পালন করা হয় না, যে কারণে এই উদ্যোগটা আমাদের এই ইউনিভার্সিটিতে নেওয়া, আমাদের ক্লাব থেকে। জেনারেশন অনুযায়ী আমরা খুবই মডার্নাইজ বলবো না, ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছি। এই আয়োজনটা মেইনলি করা হচ্ছে আমাদের রুটসে ব্যাক যাওয়ার জন্য। আমার মনে হয় যে শাড়ি পাঞ্জাবি এমন একটা জিনিস, একটা আনন্দ আনে মানুষের মনে। অনেক সময় আমরা এরকম কথা শুনে থাকি যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা লাইক অনেক বেশি ওয়েস্টার্ন কালচারকে ক্যারি করে, হুইচ ইজ নট ট্রু। এই জন্যই আমরা স্পেশালি এই প্রোগ্রামটা আয়োজন করেছি। আয়োজন করে আমার কাছে খুব ভালোই লাগতেছে, কারণ আমাদের প্রোগ্রামটা সফলভাবে শেষ হচ্ছে। উৎসব শেষে পুরো ক্যাম্পাসে ধ্বনিত হয়েছে সঙ্গীত। তালে তালে নেচে গিয়ে আড্ডায় মেতে শিক্ষার্থীরা যেন প্রমাণ করছেন শাড়ি আর পাঞ্জাবি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক অনন্য উত্তরাধিকার। সময়ের সাথে সাথে শাড়ি এবং পাঞ্জাবি হারিয়ে যেতে বসেছে, তবে এই ঐতিহ্যবাহী শাড়ি এবং পাঞ্জাবিকে পুনরায় সমাজ তথা দেশের মাঝে নতুন করে পরিচয় করিয়ে দিতেই একটি প্রাইভেট ভার্সিটি আয়োজন করেছে শাড়ি এবং পাঞ্জাবি উৎসব, যেখানে প্রত্যেকজন শিক্ষার্থী এসেছেন শাড়ি এবং পাঞ্জাবি পরে। তাদের এই ভিন্নধর্মী আয়োজন আমাদের মনে করিয়ে দেয় এটি পোশাকের নতুন করে পরিচয় করিয়ে দেয়া নয়, বরং আমাদের পুরনো ঐতিহ্যকে অর্থাৎ শাড়ি এবং পাঞ্জাবিকে নতুন করে সবার মাঝে ছড়িয়ে দিতে তাদের এই ব্যতিক্রমী আয়োজন। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই। একটা ছোট্ট টিমের জন্য 1 মাসের জন্য বন্ধ হয়ে গেল অস্ট্রেলিয়ার বিশাল স্টেডিয়াম। খেলোয়াড়দের গর্জন নয়, এখন সেখানে শোনা যাচ্ছে মায়ের স্নেহের ডাক। দর্শক শূন্য গ্যালারিতেও চলছে এক ভিন্ন ম্যাচ, প্রকৃতি বনাম মানুষ, আর প্রকৃতিই জিতেছে। দর্শক, বিস্তারিত দেখবেন নাদিম হাসানের রিপোর্টে।
অস্ট্রেলিয়ায় একটি খেলার মাঠ 1 মাসের জন্য বন্ধ করেছে সেদেশের কর্তৃপক্ষ। একটি সংরক্ষিত প্রজাতির পাখি মাঠের ঠিক মাঝ বরাবর ডিম পাড়ায় নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। ক্যানবেরা থেকে 20 মিনিট দূরত্বের জেরাবম্বেরা রিজিওনাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়েরা জানতে পারেন মাঠের একদম মাঝখানে একটি প্লোবার পাখি ডিম দিয়েছে। প্লোবার পাখি সাধারণত ডিম দেওয়ার পর অত্যন্ত রক্ষণশীল এবং ভয়ানকভাবে আক্রমণাত্মক হয়ে ওঠার কারণে পরিচিত। এ সময় তারা ডানা ঝাপটে, তীব্র শব্দ করে এবং ঝাঁপিয়ে পড়ার মাধ্যমে বাসার কাছ থেকে অনধিকার প্রবেশকারীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। স্থানীয় কাউন্সিল জানায়, আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে, যে কারণে স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ড কেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে। আর এমন সিদ্ধান্ত নেয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কাউন্সিল। নাদিম হাসান, চ্যানেল আই। ভিপি নূর নেতা হিসেবে যতটা আলোচনায়, ততটাই যেন আঘাত আর হামলার খবরের শিরোনামে। প্রশ্ন জাগে, কতবার মার খেলেন এই নূর? এটা কি কাকতালীয় নাকি রাজনীতির অঘোষিত নিয়ম? বিশ্ববিদ্যালয়ের রাজনীতি যেন বইয়ের পাতার বাইরে, বাস্তবে রণক্ষেত্র। বিস্তারিত থাকছে ইখতিয়ার ফেরদৌসের রিপোর্টে। বাংলাদেশে আমি মনে করি যে 50 বছরই মানুষের আকাঙ্ক্ষার একটা রাজনীতির সংকট ছিল। বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে উঠে আসা সবচেয়ে আলোচিত নামগুলোর একটি নুরুল হক নূর, যাকে আমরা ভিপি নূর হিসেবেও চিনি। বাংলাদেশের রাজনীতিতে একটা কথা প্রায় শোনা যায়, মার না খেলে বড় নেতা হওয়া যায় না। রাজপথে আঘাত, হামলা আর ঝুঁকি যেন এখানে রাজনৈতিক হওয়ার একমাত্র প্রমাণপত্র। আর সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ ভিপি নূর। শুক্রবার রাতে সেনাবাহিনী এবং পুলিশের কাছে তিনি পিটুনি খেয়ে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তবে এরই মধ্যে একটি প্রশ্ন আসে, ঠিক কতবার মার খেয়েছেন ভিপি নূর? বিভিন্ন তথ্যপত্র থেকে ধারণা করা যায় তিনি অন্তত 14 বার হামলার শিকার হয়েছেন। এর মধ্যে কয়েকটি ঘটনা আলোড়ন তুলেছিল পুরো দেশ জুড়ে। 2018 সালের কোটা আন্দোলনের সময় বারবার ছাত্রলীগের হামলার মুখে পড়েছিলেন নূর। ডিসেম্বর 2019-এ টিএসসির সামনে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ কর্মীরা প্রকাশ্যে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এছাড়া 2023 সালের 2 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আবারও তার ওপর ছাত্রলীগের হামলা হয়। নূরকে কয়েক দফায় মারধর করা হয়, আর গণ অধিকারের অন্তত 20 জন কর্মী আহত হন। তাদের মধ্যে 10 জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয়। তবে 5 আগস্টের পর ধারণা করা হয়েছিল ভিপি নূরের ভাগ্য সম্ভবত বদলাবে। সব ধারণা ভুল প্রমাণ করে রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর সহ বেশ কয়েকজন আহত হন। মারধর, হামলা আর মামলা সবকিছু মিলিয়ে ভিপি নূরের রাজনৈতিক পথ চলা আজও কঠিন। তবে প্রতিবার আঘাত তাকে ভেঙে দেয়নি, বরং নতুন করে দাঁড় করিয়েছে। এখন প্রশ্ন একটাই, এত বাধা পেরিয়ে তিনি কি সত্যিই বাংলাদেশের জাতীয় রাজনীতিতে বড় কোনো জায়গা করে নিতে পারবেন? ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই। আকাশে তারা যতই দূরের হোক, ফ্যাশনে তারা আজ একেবারে হাতের নাগালে। র্যাম্প হোক আর রাস্তায়, তারকা নকশার পোশাক যেন নতুন ট্রেন্ডের ভাষা। প্রশ্ন একটাই, এটা কি কেবল স্টাইল নাকি তরুণদের স্বপ্নকে গায়ে চাপানোর এক নতুন প্রকাশ? বিস্তারিত দেখবেন ইবনে সাইদ অঙ্কুরের রিপোর্টে। আমরা আজকে যে ড্রেসটা খেয়াল করছি, এই ড্রেসের পেছনের গল্পটা কি? আমার মোস্ট অফ দ্য টাইম ঢাকার বাইরে অত যাওয়া হয় না, গেলেও হয় যে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি, ঢাকায় আসতেছি, এরকমই।
তো আমি যাওয়ার পথে মোস্ট অফ দ্য টাইমে খেয়াল করতাম যে মসজিদের যে স্ট্রাকচারগুলো বেশিরভাগ স্ট্রাকচারই সেম। তো একটু রিসার্চ করার পরে জানতে পারলাম আসলে আমরা যে স্ট্রাকচারটা দেখতে পাই স্টারের, এটার একটা স্টোরি আছে পিছনে, যে মানে স্টারটা কিভাবে আমাদের ইসলামিক মোটিভ হলো, কেনই বা আমরা মসজিদে স্টারটা ইউজ করি, বা এই স্ট্রাকচারটা আসছে কোথা থেকে। তো এরপরে আমার কাছে মনে হলো এটা দিয়ে কেন না একটা ড্রেস মেক করা যায়, কেন না এটা আমরা একটা ড্রেসের থ্রু মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলেও জানতে পারবে যে এই স্ট্রাকচারটা কেন ক্রিয়েট করা হয়েছিল আর এটার পিছনে স্টোরিটা কি। কোনো ভাবনা আছে যে আপনার ডিজাইন করা পোশাক ওই ব্যক্তিটা কিংবা ওই মানুষটা পরলে আপনার সব থেকে বেশি ভালো লাগা কাজ করবে, কিংবা নিজেকে তখন একজন সফল ডিজাইনার হিসেবে মনে করবেন? ভাইয়া ধরেন কোনো একটা বিউটি পেজেন্ট হচ্ছে, বা আমাদের মিস ওয়ার্ল্ড হয়, মিস বাংলাদেশ হয়, মিস ইউনিভার্স হয়, তখন তো আমরা চাই, আমরা ডিজাইনার যারা আছি আমরা চাই যে আমাদের একটা ড্রেস যেন আমরা ওখানে রিপ্রেজেন্ট করতে পারি। মিস ইউনিভার্সে কিন্তু অনেক হিউজ একটা প্ল্যাটফর্ম, ওখানে আমাদের বাংলাদেশের জন্য যখন কোনো কন্টেস্টেন্ট যায় আমরা চাই যে সে যেন মিস ইউনিভার্সের খেতাবটা জিতে আমাদের দেশে নিয়ে আসে, কারণ এটা তো অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। তো সেই মিস ইউনিভার্স যদি আমার ড্রেসটা পরে র্যাম্পে হাঁটে, অবশ্যই মানুষ আমাকে চিনবে, জানবে যে এই ড্রেসটা কে ডিজাইন করেছে, এটার বিহাইন্ড দ্য স্টোরি কি। তো এই স্টোরিগুলো বলার জন্য আমি আসলে প্রস্তুত হয়ে আছি। সাবিনা আপু রিসেন্টলি তার বিয়েতে সাফিয়া সাথীর ড্রেস পরেছে, তো আমি যদি ওরকম পর্যায়ে যেতে পারি যে তার একটা বড় ওকেশনে সে আমাকে হায়ার করছে তার ড্রেসগুলো ডিজাইন করার জন্য, তাহলে এটা আমার জন্য তো অনেক বড় অপরচুনিটি অবশ্যই। অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার যখন প্রতিষ্ঠিত হয় এবং তার তৈরি করা পোশাক যখন অনেক ব্যক্তি কিংবা অনেক বড় বড় স্টাররা পরে, তার মাসিক কী পরিমাণে ইনকাম হয়? মাসিক ইনকামটা বলতে গেলে আমাদের ধরেন একটা ড্রেসের পিছনে কিন্তু ইনভেস্টমেন্ট অনেক বেশি। যেমন আমি আমারটা যদি উদাহরণ দিই, খুবই ছোট একটা কালেকশন, তাও যতটা ইনভেস্ট করেছি আমার কাছে মনে হয়েছে যে এখন আমি এগুলো নিয়ে যতটা প্রেস পাচ্ছি পুরোটাই উসুল হয়ে গেছে আমার কাছে, যেটা মনে হয়। মাসিক বেতনের থেকে আমার মনে হয় কি কালেকশন ওয়াইজ হচ্ছে আমাদের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে ওইখান থেকে তো হিউজ অ্যামাউন্টের একটা তো আমরা রেমুনারেশন তো পাই। আগে মানুষ মনে করতো কি ফ্যাশন ডিজাইনার মানেই হচ্ছে দর্জি, তারা হয়তো কোনো টেলারে কাজ করবে। আপনারা অনেক সময় দেখবেন যে টেলারের দোকানের বাইরে লেখা থাকে যে ফ্যাশন ডিজাইনারদেরকে দিয়ে ড্রেস সেলাই করানো হয়। আসলে একজন দর্জির কাজ আর ফ্যাশন ডিজাইনারের কাজ কিন্তু টোটালি আলাদা। একজন ফ্যাশন ডিজাইনার সেই একটা সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েশন নেওয়া মানে কি 4টা বছর আমি একটা টাইম ইনভেস্ট করতেছি একটা সাবজেক্টের উপরে। অবশ্যই এটার পিছনে অনেক কিছু আছে শেখার মতো, জানার মতো। আমি যখন ফ্যাশন ডিজাইনিংয়ে অ্যাডমিট হলাম তারপরে তো আমি নতুন করে আমাকে আর কি মানে উদ্ভাবন করা স্টার্ট করছি, যে আমি জানতাম না যে এই বিষয়টা সম্পর্কে আমার জ্ঞান আছে বা আমি পারি, আমি করতে পারবো। এই বিষয়গুলো আমাকে আরও বেশি ইন্সপায়ার করে সামনে, যে আমি যেন অনেক ভালো কিছু একটা উপহার দিতে পারি আমার আশেপাশে মানুষজনকে। কেউ ক্যামেরা হাতে নেন আলো কাটতে, কেউ আবার কোরআন হাতে নেন নিজের সত্যি প্রমাণে। আলোচিত মডেল মেঘনা আলম সব গুঞ্জনের মাঝেই শপথ করে জানালেন তিনি কুমারী। এখন প্রশ্ন একটাই, এটা কি ব্যক্তিগত জীবনের ব্যাখ্যা নাকি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার কৌশল? বিস্তারিত দেখবেন জেরিন সুমির রিপোর্টে। আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই। সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আলোচিত মডেল মেঘনা আলম এভাবেই প্রকাশ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন। তিনি বলেন, আদালতে কোরআন হাতে শপথ করে ঘোষণা দিয়েছেন, আমার জীবনে আমি কখনো কারো সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করিনি, এমনকি সৌদি দূতাবাসের কর্মকর্তা ইসার সঙ্গেও নয়। আমার সাথে শারীরিক সম্পর্ক যেটা বলা হচ্ছে এটা কোনো পুরুষেরই নেই। রবিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে মেঘনা আলম আরও লিখেছেন, আল কোরআন আল্লাহর সর্বশেষ বাণী। আমি সেই কোরআনের উপর হাত রেখে ঘোষণা করছি, আমাকে চরিত্রহীন বা লম্পট প্রমাণের যে কোনো অপচেষ্টা বন্ধ হোক। তার স্ট্যাটাসে উঠে এসেছে সমাজের প্রতি ক্ষোভ আর বাস্তবতার প্রতিচ্ছবি। ক্যারিয়ার রেপুটেশন নষ্ট করার জন্য চক্রান্ত করে কিছু মানুষ এই মামলাটা সাজিয়েছিল। মেঘনার ভাষায়, আমাদের সমাজের নারীদের প্রায় বিচার করা হয় কেবল পোশাক দেখে। দাড়ি, জুব্বা বা বোরখা মানেই পবিত্রতা, আর খোলামেলা পোশাক মানেই সে সহজলভ্য। কিন্তু ইতিহাসে বারবার অগ্নি পরীক্ষা দিতে হয় নারীকেই। অন্যদিকে পুরুষ থেকে যায় প্রশ্নহীন, নিরাপদ ও অব্যাহতিপ্রাপ্ত। সাম্প্রতিক সময়ে ব্যক্তি জীবনের নানা বিষয় নিয়ে বেশ আলোচনার সমালোচনার মধ্যে দিন পার করছেন মেঘনা আলম। জেরিন সুমি, চ্যানেল আই। নায়ক পর্দায় নয়, এবার রাজনীতির মঞ্চে। বিজেপি সরকারকে সরাসরি ফ্যাসিবাদী আখ্যা দিলেন দক্ষিণের সুপারস্টার বিজয় থালাপতি। ভক্তরা বিস্মিত, বিরোধীরা উচ্ছ্বসিত। প্রশ্ন এখন একটাই, এই মন্তব্য কি সিনেমার সংলাপ নাকি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা? বিস্তারিত থাকছে মুইনতাজিদের রিপোর্টে।
এবার বিজেপি সরকারকে ফ্যাসিবাদ বলে আখ্যা দিয়েছেন তামিল সিনেমার সবচেয়ে বড় সুপারস্টার জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি অনুরাগীদের কাছে থালাপতি বিজয় নামে পরিচিত। আগামী বছর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বিজয়ের দল একার শক্তিতে লড়বে। তিনি তার দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আর একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে। বিজয় 2024 সালের নতুন রাজনৈতিক দল তামিলাকা ভেত্রী কাজকাম গড়েছিলেন, তবে গত লোকসভা ভোটে কোনো প্রার্থী দেননি। তাই জল্পনা ছিল তিনি ডিএমকের সঙ্গে সমঝোতা করতে পারেন। এবার তিনি সেই জল্পনা কল্পনা উড়িয়ে দিয়েছেন। তামিলনাড়ুর রাজনীতিতে বিনোদন জগতের তারকাদের ভূমিকা নতুন নয়। এমজি রামচন্দ্র, জয়ললিতা, কমল হাসান থেকে থালাপতি বিজয় পর্যন্ত অনেকেই এই পথ অনুসরণ করেছেন। এবার লিও সুপারস্টার নিজের জনপ্রিয়তা নিয়ে ভোটের মঞ্চে হাজির হচ্ছেন এবং বড় ধরনের প্রভাব ফেলার আশ্বাসও দিয়েছেন। মুইন তাসদিদ, চ্যানেল আই। সময় বয়ে গেছে 2 দশক, কিন্তু এক চলচ্চিত্রের আবেগ যেন আজও অমলিন। বিদ্যা বালানের পরিণীতা শুধু সিনেমা নয়, যেন প্রেম আর ব্যথার অমর কাব্য। প্রশ্ন হলো, 20 বছর পরও কেন দর্শকের মনে এতটুকু ফিকে হয়নি সেই জাদু? বিস্তারিত দেখবেন সুকান্ত সরকারের রিপোর্টে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস থেকে নির্মিত পরিণীতা 2005 সালে মুক্তি পায়। প্রদীপ সরকারের পরিচালনায় এই ছবিটি কেবল একটি সাহিত্যিক রূপান্তর নয়, বরং সে সময়কার বলিউডে প্রেমের গল্প বলার ধরনেই যেন এক নতুন প্রাণ সঞ্চার করে। ছবির কাহিনী আবর্তিত হয়েছে কলকাতার 60-এর দশককে কেন্দ্র করে, যেখানে পুরনো বাড়ি, ছাদের টানা দালান, ক্লাসিক্যাল সুর আর পিয়ানোর মৃদু শব্দ দর্শককে এক অন্য আবহে নিয়ে যায়। এই আবহের মধ্যে কেন্দ্রে উঠে আসে 2 চরিত্র, ললিতা ও শেখর। ললিতা বিদ্যা বালানের প্রথম ছবি, যেখানে তিনি এক অনাথ হলেও আত্মমর্যাদা বোধে দৃঢ়, স্নেহময় অথচ অভিমানী তরুণীর ভূমিকায় অভিনয় করেছেন। শেখরের চরিত্রে সাইফ আলী খান ধনী বাবার সন্তান, সঙ্গীতপ্রেমী অথচ ভেতরে ভেতরে দ্বন্দ্বে জর্জরিত একজন যুবক। ছোটবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা এই 2 চরিত্রের সম্পর্ক প্রথমে ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু ধীরে ধীরে সেই সম্পর্ক অদৃশ্য এক টানে পরিণত হয় গভীর প্রেমে। বলিউডের ইতিহাসে কিছু চলচ্চিত্র সময়ের সীমা অতিক্রম করে দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নেয়। পরিণীতা তেমনই এক চলচ্চিত্র, যা মুক্তি পাওয়ার 2 দশক পরেও সমান প্রাসঙ্গিক ও প্রিয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের এই অভিযোজনটি কেবল একটি ছবিই নয়, এটি ছিল বহু শিল্পীর জীবনের মোড় পরিবর্তনকারী একটি সাংস্কৃতিক ঘটনা। বিশেষ করে বিদ্যা বালানের, যাকে এই ছবি এক রাতেই তারকা খ্যাতি এনে দেয়। বিদ্যা বালান ও সাইফ আলী খানের অভিনয়ে পরিণীতার প্রেম কাহিনী পেয়েছে অন্যরকম আবেগ। তাদের চোখে দৃষ্টি, নির্ভরশীলতা আর নীরব অভিমান, সবকিছু এত স্বাভাবিক যে মনে হয় বাস্তবেরই প্রতিচ্ছবি। ছাদের দৃশ্য, পিয়ানো বাজানো কিংবা প্রিয়া বলে গানে তাদের রসায়ন আজও দর্শকের মনে গেঁথে আছে। आरती शुरू होने वाली है, अभी तक गिटार लेके बैठे हो, जल्दी आ जाओ। 20 বর্ষপূর্তি উদযাপন এবং পুনর্মুক্তির মাধ্যমে পরিণীতা আবারও প্রমাণ করল যে সত্যিকারের শিল্পকর্ম কখনো বার্ধক্য গ্রহণ করে না। এটি কেবল একটি চলচ্চিত্রই নয়, এটি একটি অনুভূতি, একটি স্মৃতি, যা আজও দর্শকদের হৃদয়ে একই রকম তাজা এবং প্রাসঙ্গিক, ঠিক যেমনটা ছিল 20 বছর আগে। সুকান্ত সরকার, চ্যানেল আই। দর্শক, এই ছিল আমাদের এ সপ্তাহের বহুল আলোচিত হালনাগাদ বিশ্লেষণ। যে কোনো আলোচনায় অংশ নিতে বা মতামত জানাতে কমেন্ট করুন। তবে ভুলে যাবেন না, পরবর্তী সপ্তাহে আমরাই তুলে আনবো নতুন সপ্তাহের সেরা ঝলক।